বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় ঢাকা কলকাতা যাতায়াতের ভবিষ্যৎ, আশার আলো দেখছে ব্যবসায়ীরা। অবরুদ্ধ গাজায় যাত্রা শুরু নতুন এক রেডিও স্টেশনের, এই উদ্যোগকে বলা হচ্ছে আশার নতুন আলো। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন সতর্কবার্তা, বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ছড়িয়ে পড়ছে ভয়ানক ম্যালওয়্যার। এবং চাঁদকে ঘিরে আবারও তীব্র মহাকাশ প্রতিযোগিতা, চন্দ্রাভিযান পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ ধনকুবের এগোচ্ছেন পাল্লা দিয়ে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিফা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে যাওয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় দুই বাংলার সম্পর্ক ও যাতায়াতের ভবিষ্যৎ। আর এই পরিবর্তনের সম্ভাবনায় আশার আলো দেখছেন কলকাতা শহরের ব্যবসায়ীরা। বিশেষ করে নিউ মার্কেট চত্বর জুড়ে ব্যবসায়ী, হোটেল মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের প্রত্যাশা, আবারও কলকাতার বাজার জমিয়ে তুলবেন বাংলাদেশি পর্যটকরা। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার সম্পর্ক ও যাতায়াত ঘিরে আবারও আশার আলো দেখছেন কলকাতার ব্যবসায়ীরা। বিশেষ করে নিউ মার্কেট চত্বর জুড়ে ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে কাপড়ের দোকানের মালিক, মানি এক্সচেঞ্জার, দুই বাংলায় যাতায়াতকারী বেসরকারি পরিবহনের কর্মকর্তা ও হোটেল মালিক, সবার কণ্ঠেই একই প্রত্যাশা, আবারও আগের মতো বাংলাদেশি পর্যটকদের ঢল নামবে এ শহরে। নিউ মার্কেট এলাকার এই ফুটপাত ব্যবসায়ী জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কিছু সময়ে বাংলাদেশি ক্রেতা কমে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমছিল। ভিসা 17 মাস বন্ধ ছিল, এখন যদি এগুলো চালু হয়ে যায় আগের মতন ওরকম ভিড় হয়ে যাবে, প্লাস ব্যবসা বাণিজ্য আরও উন্নত হয়ে যাবে। একই অভিজ্ঞতার কথা জানান কাপড় ব্যবসায়ীরাও। তারা বলছেন, ঈদ বা শীতের মৌসুমে বাংলাদেশি ক্রেতাদের উপরই অনেকটা নির্ভর করে ব্যবসা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সে ভিড় ফিরবে বলেই আশা করছেন তারা। আমরা তো চাইছি যে আমাদের সরকার আর আপনাদের সরকার মিলেমিশে দুটো কাজ করুক, যাতে করে ব্যবসাও একটু ভালো হোক। মানি এক্সচেঞ্জারদের বক্তব্য একই। তারা বলছেন, বাংলাদেশি পর্যটক বাড়লে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়বে, যা সরাসরি তাদের আয়ে প্রভাব ফেলে। সরকারে ছিল তখনও ভালো সম্পর্ক ছিল, এখন এসছে, এখনো আশা করছি আমরা ভালো সম্পর্ক হবে। অন্যদিকে দুই বাংলার রুটে চলাচলকারী বেসরকারি বাস ও পরিবহন সংস্থার কর্মকর্তারাও আশাবাদী। তারা বলছেন, ভিসা ও যাতায়াত প্রক্রিয়া সহজ হলে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে। 17 মাসের যে ব্যবসা বাণিজ্য, যেটা আপনার টালমাটাল অবস্থা ছিল, আশা করি বাংলাদেশের সঙ্গে যে আমাদের যে সম্পর্কটা ছিল, পূর্বতন যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আবার গড়ে উঠবেন। হোটেল মালিকদের প্রত্যাশাও কম নয়। তাদের দাবি, অতীতে বাংলাদেশি পর্যটকরাই কলকাতার মাঝারি ও বড় হোটেলগুলোর বড় অংশের কক্ষ ভরিয়ে রাখতেন। নতুন করে পর্যটন প্রবাহ শুরু হলে ব্যবসায় আবার গতি ফিরবে, জানান তারা। আমাদের এই অঞ্চলটা শুধু বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়, যার জন্য বলছি যে আমরা খুবই আশাবাদী, ওনার বিজয়তে আমরা খুবই সন্তুষ্ট। এখন আমাদের পেয়ার থাকবে ভারত সরকারের সঙ্গে, যাতে আমরা পুলিশ ভিসাটা আবার পুনরায় চালু করে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে কলকাতার নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের একটাই আশা, দুই বাংলার যোগাযোগ আরও মজবুত হোক, আর অতীতের মতো আবারও বাংলাদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে জমে উঠুক কলকাতার বাজার ও পর্যটন শিল্প। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। 2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও থেমে নেই স্বপ্ন। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে যাত্রা শুরু করেছে নতুন এক রেডিও স্টেশন। সীমিত সম্পদ, বিদ্যুৎ সংকট আর অবরোধের মধ্যেও চালু হওয়া এই উদ্যোগকে বলা হচ্ছে গাজার আশার নতুন আলো। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালার ছোট্ট এই স্টুডিও থেকে প্রতিদিন ভেসে আসে নতুন কণ্ঠ। এখান থেকে সম্প্রচার হচ্ছে নতুন রেডিও স্টেশন হিয়ার গাজা, যা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর উপত্যকাটিতে চালু হওয়া প্রথম দিকের রেডিও উদ্যোগগুলোর একটি। স্টেশনের উপস্থাপক সিলভিয়া হাসান জানান, দীর্ঘ সময়ের পরিশ্রম আর সংগ্রামের ফল এ রেডিও। ঘুমহীন রাত পার করে সিলভিয়ার স্বপ্ন গাজার মানুষের কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে দেয়া।
এই রেডিও স্টেশনটি আমাদের স্বপ্ন ছিল। নির্ঘুম রাত পার করেও এটি বাস্তবে রূপ দিতে বহু মাস নিরলসভাবে কাজ করেছি আমরা, যা আমাদের জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ এবং এক ধরনের দৃঢ়তা ও টিকে থাকার গল্প, যার মধ্য দিয়ে গাজা শহর থেকে রেডিও হিয়ার গাজা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এই রেডিও গাজা সামাজিক নানা ইস্যু তুলে ধরবে, তাঁবুতে বসবাসরত নাগরিকদের সংগ্রাম, বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ এবং বিভিন্ন মানবিক সংকট নিয়ে কথা বলবে। বিশেষভাবে মানবিক সহায়তা, গাজার শিবিরে নারীদের পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া ও ভেঙে পড়ার পর এর বর্তমান অবস্থা গুরুত্ব দিয়ে প্রচার করা হবে। সম্প্রচারটি মূলত গাজা শহরের কেন্দ্র থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারনেট বিভ্রাট, যাতায়াতের জটিলতা এবং বিদ্যুৎ সংকট সহ নানা বাধার কারণে দেইর আল বালাহ থেকে সম্প্রচার পরিচালনা করতে হচ্ছে। রেডিওটির মূল লক্ষ্য গাজার সামাজিক সমস্যা ও মানবিক সংকট তুলে ধরা। সম্প্রচার দলের আরেক সদস্য মিরিন খলিফা বলেন, যুদ্ধের পর মানুষের নানা কষ্ট ও অভিজ্ঞতা প্রকাশের জন্য এমন একটি প্ল্যাটফর্ম জরুরি ছিল। রেডিও স্টেশনটির লক্ষ্য হল গাজার মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে তাদের সমস্যা ও দুর্ভোগ তুলে ধরা। মানুষের বলার মতো অনেক বিষয় রয়েছে যা প্রকাশের জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। গাজায় বিদ্যুৎ সংকট সবচেয়ে গুরুতর ও কঠিন সমস্যাগুলোর একটি। আমাদের কাছে সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকলেও তা সবসময় নির্ভরযোগ্যভাবে কাজ করে না, তাই অনেক সময় বাহ্যিক জেনারেটরের উপর নির্ভর করতে হয়। এছাড়া ইন্টারনেট সমস্যা রয়েছে, যা সমাধানে আমাদের অনেক চেষ্টা করতে হয়েছে। এখন ইন্টারনেট স্থিতিশীলভাবে কাজ করছে এবং নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচার করা সম্ভব হচ্ছে। এটি ছিল আমাদের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। অবরোধের কারণে রেডিও সম্প্রচারের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি গাজায় প্রবেশ করতে পারে না, তাই যা কিছু পাওয়া গেছে সেটিকেই সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আমরা সম্প্রচার পরিচালনা করছি। জায়নবাদীদের বর্বরতায় গাজার 2 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অন্তত একবার। এখন অনেক পরিবার তাঁবুতে বসবাস করছে, যেখানে স্যানিটেশন ও মৌলিক সেবার ঘাটতি প্রকট। তবে নতুন এই গণমাধ্যম উদ্যোগের পথে সবচেয়ে বড় বাধা বিদ্যুৎ ও ইন্টারনেট সংকট। বর্তমানে সৌর বিদ্যুৎ ব্যবহার করলেও তা সবসময় স্থিতিশীল নয়, ফলে অনেক সময় জেনারেটরের উপর নির্ভর করতে হয়। প্রতিদিন গাজা থেকে 2 ঘন্টা করে এ রেডিও সম্প্রচারের পরিকল্পনা রয়েছে, আর পশ্চিম তীরের নাবলুস থেকে দীর্ঘ সময়ের সম্প্রচার চলবে। FM ফ্রিকোয়েন্সি ও অনলাইন 2 মাধ্যমেই শোনা যাচ্ছে অনুষ্ঠান। অবরোধ ও যুদ্ধের কারণে গাজায় আধুনিক যন্ত্রপাতি প্রবেশে সীমাবদ্ধতা থাকলেও সীমিত সম্পদ নিয়েই এগিয়ে যাচ্ছে নতুন এই উদ্যোগ। ধ্বংসস্তূপের মাঝেও কণ্ঠস্বর থেমে থাকে না। গাজার এই নতুন রেডিও স্টেশন সেটি আবার প্রমাণ করলো, মানুষের কথা মানুষের কাছেই পৌঁছে দিতে গাজাবাসীর এই সংগ্রাম এখন নতুন আশার প্রতীক। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে অন্তত 54 ফিলিস্তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে একের পর এক ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘনে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আটকে আছে বলে দাবি করেছে বোর্ড অব পিসের কর্মকর্তারা। এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজার শান্তি পরিষদের সদস্য নিকোলাই মলাদেনভের দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। তবে হামাস অস্ত্র ছাড়ার ফলে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা সম্ভব হয়নি। যুদ্ধ, অবরোধ আর প্রতিদিনের কঠিন বাস্তবতার মধ্যেও ভালোবাসার প্রকাশ করতে ভোলেনি গাজাবাসী। গাজায় সীমাবদ্ধতা ও সংকটের মাঝেও ফিলিস্তিনের মানুষ চেষ্টা করেছেন ভালোবাসা দিবস উদযাপন করতে। ছোট ছোট উপহারে খুঁজেছেন স্বস্তি আর আশার আলো। কেমন করে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছেন গাজার বাসিন্দারা, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দীর্ঘ সংঘাত ও দুর্ভোগ পেরিয়ে গাজা উপত্যকার মানুষ আবারও চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে। প্রতিদিনের কষ্টের মাঝেও ভালোবাসা দিবস ঘিরে উপহার কেনা আর প্রিয়জনদের সঙ্গে ছোট ছোট আনন্দ ভাগ করে নেয়ার চেষ্টা করেছেন ফিলিস্তিনিরা। গাজা শহরের উপহারের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। দোকান মালিক মোহাম্মদ আল শাকরা জানান, যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে গত বছর চাহিদা কম ছিল। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মানুষ নতুন করে আনন্দ খুঁজছেন। যদিও অবরোধের কারণে উপহারের জিনিসপত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে টেডি বিয়ার কিংবা ফুল সংগ্রহ করতে অনেক সময় লাগছে, জানান ক্রেতারা।
ভালোবাসা দিবস উদযাপন করতে আসা দিমা এরেকাত বলেন, সীমান্ত বন্ধ থাকায় সাধারণ উপহার কিনতেও কয়েকদিন অপেক্ষা করতে হয়, দামও অনেক বেশি। একটি টেডি বিয়ার পেতে 4 দিন থেকে 1 সপ্তাহ সময় লাগে। দামের দিক বিবেচনা করলে সবকিছুই আগের চেয়ে অনেক বেশি। তবু যুদ্ধের ক্ষত ভুলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চান অনেকেই। গাজা শহরের বাসিন্দা আহমদ আল কুরাশলি বলেন, দীর্ঘ যুদ্ধের পর ছোট্ট একটি উপহারও পরিবারকে আনন্দ দিতে পারে। অভাব, মূল্যবৃদ্ধি আর অনিশ্চয়তার মাঝেও গাজার মানুষ ভালোবাসা এবং আশাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন। কঠিন বাস্তবতার মধ্যেও ছোট ছোট আনন্দের মুহূর্তই যেন তাদের টিকে থাকার শক্তি হয়ে উঠছে। সংকট যতই গভীর হোক, ভালোবাসার প্রকাশ থেমে থাকে না। সেটি আবার দেখালো গাজার এই মানুষগুলো। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি ও রাজনৈতিক অঙ্গন। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার আগে পাল্টাপাল্টি অবস্থান। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ইরানি প্রবাসীদের বড় ধরনের বিক্ষোভ। সব মিলিয়ে নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্যের এই সংকট। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। সম্ভাব্য নতুন দফার আলোচনার আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট মতপার্থক্য। যুক্তরাষ্ট্রের চাওয়া ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ হোক। তবে ইরান যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করে বলছে, নিষেধাজ্ঞা তুলে নিলে কিছু সমঝোতা যেতে পারে তারা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো হচ্ছে এবং ইরানে শাসন পরিবর্তন হলে তা অঞ্চলটির জন্য ইতিবাচক হবে। অন্যদিকে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক হতে পারে। আজারবাইজান, তুরস্ক, কাতার, ওমান এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মধ্যস্থতাকারীদের ভূমিকার প্রশংসা করেছে ইরান। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে ইরানি প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ করছেন। ধর্মীয় শাসনের অবসান এবং আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করে অনুষ্ঠিত এসব কর্মসূচির আহ্বান জানান ইরানের সাবেক শাহ পরিবারের সদস্য রেজা পাহলভি। প্রধান সমাবেশ হয় মিউনিক, লস অ্যাঞ্জেলেস এবং টরন্টোতে। এছাড়াও সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে নিহত হাজারো মানুষের স্মরণে সংঘটিত হচ্ছে। 2022 সালে হিজাব আইন ভঙ্গের অভিযোগে পুলিশ হেফাজতে মাশা আমিনের মৃত্যুর ঘটনার পর থেকে ইরানে প্রতিবাদের ধারা তীব্র হয়। বিক্ষোভে নিহতদের পরিবার অনলাইনে ভিডিও প্রকাশ করে তাদের স্বজনদের স্মরণ করছে। এ সময় তেহরানের শোকসভায় অংশ নেয়া অনেকে সংহতি প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা এবং বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি ছিল, বিক্ষোভ চলাকালে সহিংসতা উস্কে দিয়েছে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং চলমান আন্দোলনের প্রভাব কতটা গভীর হয়, এখন সেদিকে নজর বিশ্ব রাজনীতির। ইমতিয়াজ আহমেদ, RTV। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে গুগল। আরসিঙ্ক নামক একটি ম্যালওয়্যার বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়্যারের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব আক্রান্ত ডিভাইসের। ফলে ব্যক্তিগত তথ্য চুরি থেকে শুরু করে নজরদারির ঝুঁকি বাড়ছে। এ ভয়ানক ম্যালওয়্যার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসের। নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার নিয়ে সতর্ক করেছে গুগল। আরসিঙ্ক নামক এই ম্যালওয়্যারের উন্নত মানের রিমোট অ্যাক্সেস ট্রোজান যুক্ত থাকায় আক্রান্ত ফোন দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারে সাইবার অপরাধীরা। ফলে ব্যবহারকারীদের ফোন কলের ইতিহাস, বার্তা ও ব্যক্তিগত তথ্য নজরদারির ঝুঁকিতে পড়তে পারে। মুঠোফোন নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম এক ব্লগ বার্তা জানিয়েছে, আরসিঙ্ক নামক ম্যালওয়্যারটি ফোনে প্রবেশের পর ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। গবেষকেরা এর একাধিক সংস্করণ শনাক্ত করেছেন, যেগুলো ভিন্ন ভিন্ন কৌশলে সক্রিয় থাকে। এতে করে এর কার্যক্রম শনাক্ত করা এবং বিস্তার রোধ করা আরও কঠিন হয়ে পড়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য মতে ভুয়া বা পরিবর্তিত অ্যাপের মাধ্যমে মূলত ফোনে প্রবেশ করে এই ম্যালওয়্যার। বাইরে থেকে এসব অ্যাপ বৈধ ও পরিচিত মনে হলেও ভেতরে লুকানো থাকে ক্ষতিকর কোড। অতিরিক্ত সুবিধা বা প্রিমিয়াম সংস্করণের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের অ্যাপ ইনস্টল করতে উৎসাহিত করা হয়। অ্যাপ ইনস্টলের পর গোপনে বার্তা পড়া, কল লগ ও কন্ট্যাক্ট চুরি, এমনকি মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করার সক্ষমতাও রয়েছে এতে। গুগল জানায় আরসিঙ্ক নামক ম্যালওয়্যারের পরিচিতি কোনো সংস্করণ বর্তমানে প্লে স্টোরে নেই। যেসব অ্যান্ড্রয়েড ফোনে প্লে প্রোটেক্ট চালু রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের হুমকি শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। পাশাপাশি গবেষকদের সঙ্গে সমন্বয় করে ম্যালওয়্যারটির কিছু ক্ষতিকর ক্লাউড অবকাঠামো নিষ্ক্রিয় করা হয়েছে। শুধু প্রযুক্তিগত সুরক্ষার উপর নির্ভর করলে চলবে না, সচেতন ব্যবহারই এমন সাইবার হুমকি থেকে নিরাপদ রাখতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV। চাঁদকে ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে মহাকাশ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ ধনকুবের পাল্লা দিয়ে এগোচ্ছেন চন্দ্রাভিযান পরিকল্পনায়। 2030 সালে চীনের পরিকল্পিত অভিযানের আগেই চাঁদে নিজেদের উপস্থিতি নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। মহাকাশ দৌড়ে নতুন উত্তাপ ছড়িয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স চাঁদে মুনবেজ আলফা নামক একটি ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। পাশাপাশি চন্দ্রপৃষ্ঠে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র বসিয়ে এআই ভিত্তিক বিশাল কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করার কথাও জানিয়েছেন তিনি। 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখিয়ে আসছিল স্পেসএক্স। তবে সাম্প্রতিক বক্তব্যে মাস্ক চাঁদকেন্দ্রিক পরিকল্পনার উপর জোর দিচ্ছেন। যদিও স্টারশিপ রকেট এখনও কক্ষপথে কোনো পেলোড স্থাপন করতে পারেনি। জানা যায় 2023 সাল থেকে একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে, যার লক্ষ্য 2028 সালে চাঁদে মনুষ্যবিহীন মিশন পাঠানো। অন্যদিকে বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিন চলতি বছর চাঁদে মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনা করছে। ভবিষ্যতে এটি নাসার আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে নভোচারী পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য 1969 সালে প্রথম মানুষকে চাঁদে পাঠায় নাসা। 1972 সাল পর্যন্ত মোট 12 জন মার্কিন নভোচারী চাঁদের মাটিতে হেঁটেছেন। চাঁদ যদি কৌশলগত ঘাঁটিতে পরিণত হয় তাহলে আগে অবকাঠামো গড়ে তোলা প্রতিষ্ঠানই ভবিষ্যতে বাড়তি সুবিধা পাবে। ফলে মাস্ক ও বেজোসের এই প্রতিযোগিতা শুধু ব্যবসায়িক নয়, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মহাকাশ কৌশলের সঙ্গেও জড়িত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে 3টি অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার ভোরে তুঙ্গামাকিরি গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 32 জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া হামলাকারীরা এলাকাটির বিভিন্ন বাড়িঘরে আগুন দিয়েছে ও বেশ কিছু মানুষকে অপহরণ করেছে। এদিকে চলতি মাসের শুরুতে ঘটনাস্থলের কাছাকাছি স্থানে একই ধরনের হামলায় শতাধিক ব্যক্তি নিহত হন। এমনকি সম্প্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে এই ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।